আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের টপিক অপটেটিভ সেন্টেন্স। লক্ষ্য করো, অপটেটিভ সেন্টেন্স এর যে বাংলা মিনিং সেটা হচ্ছে ইচ্ছা প্রকাশক। ইচ্ছা প্রকাশক, ওকে। আর সেন্টেন্সের অর্থ সবাই জানি, আশা করি, সেটা হচ্ছে বাক্য। তাহলে অপটেটিভ সেন্টেন্স এর শাব্দিক যে অর্থ, শব্দের যে অর্থ যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইচ্ছা প্রকাশক বাক্য। তো সামগ্রিকভাবে বলতে গেলে অপটেটিভ সেন্টেন্সের মধ্যে যে যে বাক্যগুলো পড়বে, যে অর্থযুক্ত বাক্যগুলো পড়বে, সেটা হচ্ছে প্রার্থনাসূচক বাক্য, তারপর আশীর্বাদ সূচক বাক্য, এরপর পড়বে ইচ্ছা সম্পর্কিত বাক্য। ঠিক আছে, এই কয়েকটা ক্যাটাগরির সেন্টেন্স এর অর্থ নিয়ে তৈরি সেন্টেন্সগুলো অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে যায়। এখন এই যে ইচ্ছা সম্পর্কিত বাক্য আছে না, এটা কিন্তু আবার দুইভাবে ভাগ করা যায়। তোমাদের প্রথমেই বলে দিই, যেহেতু আমাদের কাছে কিওয়ার্ডটা চলে এসেছে, তো ইচ্ছা সম্পর্কিত বাক্যকে ভাগ করা যায় শুভেচ্ছা অনুযায়ী এই একটা ভাগে, পাশাপাশি আরেকটা হচ্ছে বিদায়, এটা আরেকটা ভাগে। তো অ্যাকচুয়ালি এটার ইংলিশটা হচ্ছে গ্রিটিংস। তাহলে উইশ রিলেটেড সেন্টেন্স ইজ ডিভাইডেড ইন্টু টু টাইপস, ওয়ান ইজ গ্রিটিংস অ্যান্ড দ্য আদার ইজ অ্যাডিউ। তোমরা হয়তো বা জানো না অ্যাডিউ এর অর্থ, তো এটার অর্থ হচ্ছে বিদায়। ঠিক আছে, আশীর্বাদ সূচক বাক্য, প্রার্থনা সূচক বাক্য। হ্যাঁ, তো এই বিষয়গুলো, আশীর্বাদ সূচক বাক্য এর ইংলিশ মিনিংটা তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে ব্লেজিং রিলেটেড সেন্টেন্স। এটার অর্থ হচ্ছে আশীর্বাদ সূচক বাক্য। ঠিক আছে, তো প্রার্থনা সূচক বাক্য, এটার যে ইংলিশ মিনিং বা ইংলিশ অর্থ সেটা হচ্ছে প্রেয়ার রিলেটেড সেন্টেন্স। বুঝতে পেরেছ? আমি তোমাদের এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা কোনটা কার মিনিং হিসেবে ধরতে আমরা অ্যাকচুয়ালি ধরছি আর কি, সেটা। তো ওকে, তো এই সেন্টেন্সগুলো এর যে সামগ্রিক অর্থ সেটা কিন্তু অপটেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা এক্সপ্রেস করতে পারি। এবার চলে আসো অপটেটিভ সেন্টেন্সের স্পেশাল স্ট্রাকচারগুলো। অপটেটিভ সেন্টেন্স কিন্তু 4টা স্ট্রাকচার নিয়ে বসে, সো এই বিষয়গুলো কিন্তু তোমাদের খেয়াল করতে হবে। 4টা স্ট্রাকচার, তোমরা হয়তো দু একটা স্ট্রাকচার জানো, আজকে তোমাদের এই যে এতগুলো স্ট্রাকচার রয়েছে, যেটা অ্যাকচুয়ালি বেসিক একটা জিনিস অবশ্যই আমাদের জানা উচিত, সেই সম্পর্কিত বিষয়ের সম্পর্কে একটা আলোচনা করতে যাচ্ছি। লক্ষ্য করো, স্ট্রাকচার 1। স্ট্রাকচার 1-এর মধ্যে যে ওয়ার্ডগুলোর সিকোয়েন্স রয়েছে সেটা হচ্ছে প্রথমে মে দিয়ে শুরু হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। এই সিকোয়েন্সে স্ট্রাকচার 1-এর ক্যাটাগরিতে পড়া একটা স্ট্রাকচার। এর মধ্যে থাকা সেন্টেন্সের একটা এক্সাম্পল দেখো, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। এটা কিন্তু একটা আশীর্বাদ সূচক বাক্য এর অর্থতে পড়ে যাচ্ছে। তো যাই হোক না কেন, এটা কিন্তু একটা অপটেটিভ সেন্টেন্স, এবং এটার স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথমে দেখছি মে আছে, তারপর সাবজেক্ট, এই যে পুরো একটা বাক্যের সাবজেক্ট আল্লাহ সেটা বসে গেছে, তারপর ভার্ব, এই যে হেল্প, এটা একটা ভার্ব, অ্যান্ড তারপর অবজেক্ট ইউ। তো অবজেক্ট না থেকে এক্সটেনশনও থাকতে পারে, মানে অবজেক্ট হওয়ার যোগ্যতা হচ্ছে কি, অবজেক্ট একটা জিনিসকে আমরা কখন বলবো, যখন শুধুমাত্র নাউন অথবা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হিসেবে ভার্বের পরে অবস্থান করবে, সেটাই হচ্ছে অবজেক্ট। আর যদি ভার্বের পরে এই শর্তটা না মেনে অন্য কিছু বসে, সেটাকে বলা হয় এক্সটেনশন। বুঝতে পেরেছ? এক্সটেনশন ওয়ার্ডটি এক্সটেন্ড বা প্রসারণ করা এর থেকে এসেছে। তো যাক, স্ট্রাকচার 1টা অ্যাকচুয়ালি দেখো, আবার ভালো করে দেখো। আমি কিন্তু এটা একটু স্ট্রাকচার 2-তে চলে যাচ্ছি, তোমরা জাস্ট কম্পেয়ার করতে পারবা। স্ট্রাকচার 2, স্ট্রাকচার 2-এর মধ্যে দেখো কি কি আছে। প্রথমেই আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে এক্সটেনশন, অথবা
অবজেক্ট, তারপর তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট। তো এই সিকোয়েন্সটা স্ট্রাকচার 2 এর মধ্যে থাকা গঠন। তো এখন এটার মধ্যে একটা এক্সাম্পল আমরা চেষ্টা করি দেওয়ার জন্য। কি দেওয়া যায় লক্ষ্য করো, স্ট্রাকচার 2 এর সেন্টেন্সটা এখানে লিখছি, লং লিভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ দীর্ঘজীবী হোক। দেখো প্রথমে লং দিয়ে স্টার্ট হয়েছে, তারপর লিভ মানে দীর্ঘজীবী হওয়া বা বাস করা, দুইটা অর্থ এই লিভের পাওয়া যায়। তো এইখানে দীর্ঘজীবী হওয়া অর্থটাই বেশি সাপোর্ট করছে, যার কারণে দীর্ঘজীবী হওয়া এটা বলা হচ্ছে। তো দেখ এই যে দীর্ঘজীবী যে হবে এটা কে, আওয়ার কান্ট্রি, সো এটা হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন। অ্যাকচুয়ালি লং যেহেতু একটা অ্যাডজেক্টিভ মানে এটা দীর্ঘ, এটা কিন্তু কোনো নাম না, এটা হচ্ছে দোষগুণ বোঝাচ্ছে, মানে কি অ্যাডজেক্টিভ। সো স্টার্টিং এর মধ্যে প্রথমে অ্যাডজেক্টিভের স্থান মানে এক্সটেনশন বসেছে। আমি তোমাদের কি বলেছিলাম, অবজেক্ট হতে গেলে নাউন অথবা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকতে হবে, এটা কিন্তু অবজেক্ট না, নাউন প্রোনাউন কিছুই না, সো এটা অ্যাডজেক্টিভ। সো এই জন্য এটাকে এক্সটেনশন বলছি, তারপর ভার্ব রয়েছে, তারপর সাবজেক্ট রয়েছে। অনেকে কিন্তু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বলতে এটা অনেকেই ভুল করবে, যে প্রথমে সাবজেক্ট এটাই সাবজেক্ট ইঙ্গিত করবে বা এটা সাবজেক্ট হিসেবে মার্ক করবে, তারপরে প্রেডিকেট বলতে পারে। তো এটা কিন্তু ভুল, ঠিক আছে। তো এই সেন্টেন্স অনুযায়ী প্রথমে এখান থেকে এই ভার্ব পর্যন্তকে বলা হয় প্রেডিকেট বা বিধেয় অংশ, আর এটাকে বলা হয় সাবজেক্ট বাস কর্তা অংশ, ঠিক আছে। আর এই যে প্রেডিকেট সাবজেক্টের কথা বললাম, এটা কিন্তু অংশ অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ। এবার চলে আসো আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এবার স্ট্রাকচার 3 দেখো, স্ট্রাকচার 3, এই স্ট্রাকচার 3 এর মধ্যে ইচ্ছা পোষক যে সেন্টেন্সগুলো আছে সেগুলো নিয়ে কথা বলা হয় বা আলোচনা করা হয়। স্ট্রাকচার 3 এর মধ্যে যে ইচ্ছা পোষণকারী সেন্টেন্সগুলো আছে সেটাকে কিভাবে ভাগ করেছিলাম, সেটাকে যে কয় ভাগে ভাগ করেছিলাম সেটার নাম্বার ছিল 2। তো 2 ভাগে যে ভাগ করা হয়েছিল, একটা পার্ট ছিল কি তোমাদের মনে আছে, শুভেচ্ছা, আরেকটা পার্ট ছিল বিদায় বা অ্যাডিউ, আর এটা হচ্ছে গ্রিটিংস। তো এখন তোমরা কি বলতে পারবা এমন কোনো সেন্টেন্স যেখানে কোনো ভার্ব ছাড়াই সেন্টেন্স হয়েছে? এরকম কিন্তু প্রচুর রেয়ার। তো ভার্ব ছাড়া সেন্টেন্সের উদাহরণ শুধুমাত্র অপটেটিভ সেন্টেন্সে দেওয়া যায়। তো লক্ষ্য করো, ইট, আবার আই ইট, আবার আই ইট রাইস, আবার আই ডু দ্য গুড ওয়ার্ক। যাই হোক না কেন, এই প্রত্যেকটা সেন্টেন্সের এক্সাম্পল দেখছো, প্রত্যেকটা জায়গায় যেটার উপস্থিতি অবশ্যই রয়েছে সেটা হচ্ছে ভার্ব। প্রত্যেকটা সেন্টেন্স ভার্ব ছাড়া চলতে পারে না। কিন্তু অপটেটিভ সেন্টেন্স স্ট্রাকচার 3-তে এমন সেন্টেন্সগুলো রয়েছে যেখানে ভার্ব ছাড়া সেন্টেন্সের উৎপত্তি হয়। তোমাদের বাই চান্স যে কোনো কুইজে বলতেই পারে যে এমন একটা সেন্টেন্সের নাম বলো যেটা কোনো ভার্ব ছাড়াই তৈরি হয়েছে, তখন কিন্তু তোমাদের এটা বলতে হবে। এবার আমি এক্সাম্পলে আসি, অ্যাকচুয়ালি এই ভার্ব ছাড়া সেন্টেন্সগুলো কীভাবে তৈরি হয়। তো দেখো, শুভেচ্ছা বা গ্রিটিংস রিলেটেড অর্থ প্রদান করে এরকম সেন্টেন্স দেখো, গুড মর্নিং, অথবা হ্যাপি বার্থডে বা এসবিডি বলি আমরা, হ্যাঁ। তারপর হলো গুড ইভিনিং, বুঝতে পেরেছ? দেখো এখানে কোনো ভার্ব ছাড়াই সেন্টেন্সের তৈরি হয়েছে। গুড মর্নিং, মর্নিং একটা নাউন আর গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, সো এখানে কোনো ভার্বের উপস্থিতি নেই। এইচবিডি হ্যাপি বার্থডে, এখানেও কোনো ভার্বের উপস্থিতি নেই। হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, বার্থ ডে, এই বার্থডে পুরোটা মিলে একটা কম্পাউন্ড নাউন, সো এখানে কোনো ভার্ব নেই। গুড ইভিনিং, এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইভিনিংটা হচ্ছে নাউন। সো এই বিষয়গুলোতে যেটা আমরা ইম্পর্ট্যান্টলি লক্ষ্য করলাম সেটা হচ্ছে ভার্বের উপস্থিতি ছাড়া তৈরি হওয়া সেন্টেন্সগুলো, যেটা স্ট্রাকচার 3 এর মধ্যে পড়ছে। আর স্ট্রাকচার 4 এর মধ্যে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাডিউ বা বিদায় রিলেটেড যে বিষয়গুলো, এটাও একই অবস্থা। এখানেও কিন্তু ভার্বের উপস্থিতি ছাড়া সেন্টেন্সের উৎপত্তি ঘটে বা তৈরি হয়, বা ভার্বের উপস্থিতি ছাড়া সেন্টেন্স তৈরি করা সম্ভব। তো এটা কি দেখো, আমরা যখন বলি গুড বাই বা গুড নাইট, অথবা বলতে পারি গুড নাইট,
তাহলে অ্যাকচুয়ালি এটি কি বলতো, এটা বিদায় জনিত একটা ওয়ার্ড এর সম্মিলন বোঝাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি অপটেটিভ সেন্টেন্সের মধ্যে গণ্য করা হয়। সো এইখানেও কিন্তু দেখো গুড বাই, বাই মানে বিদায়, যেটা একটা নাউন, আর গুড মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা ভালো অর্থকে নির্দেশ করে। তো একই অবস্থা গুড নাইট, হ্যাঁ, শুভ রাত্রি। তো এইটাও কিন্তু বিদায় রিলেটেড টার্ম এর মধ্যে পড়ে যাচ্ছে। সুতরাং এখানেও দেখো এখানে কোনো ভার্বের উপস্থিতি নেই। সো স্ট্রাকচার 3 এর মধ্যে আর স্ট্রাকচার 4 যদি গণ্য করি আমরা, এডিকে স্ট্রাকচার 4 এর মধ্যে ফেলাই দিলাম। তো স্ট্রাকচার 3 অ্যান্ড স্ট্রাকচার 4 ভার্ব ছাড়া সেন্টেন্সের তৈরি করে। সো এটা ইম্পর্ট্যান্টলি আমাদের খেয়াল রাখতে হবে। সেন্টেন্সের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার ভার্ব, কিন্তু অপটেটিভ সেন্টেন্সের ভার্ব ছাড়া সেন্টেন্সের উদ্ভব ঘটাতে পারে। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে এটা প্রচুর ইম্পর্ট্যান্ট। যে কোনো কুইজ, যে কোনো ইংলিশ কম্পিটিটিভ এক্সামে তোমাদের এটা আসতে পারে। সো তোমাদের অ্যান্সারটা যেন কারেক্ট হয়, আমি আশা করছি তোমাকে কারেক্ট করবা। ওকে, আজকে সে পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আবার।